আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন খুব ঘনিয়ে আসছে। আপকামিং 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সমস্যা, চক্রান্ত, ষড়যন্ত্র বেড়েই চলছে, লক্ষ্য করা যাচ্ছে। তো সর্বশেষ যে জিনিসটা পরিলক্ষিত হলো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার পরেও যখন একটি দলকে দমিয়ে রাখা যায় না, তাদের জনপ্রিয়তাকে ম্লান করা যাচ্ছে না, তখন সর্বশেষ অস্ত্র হিসাবে এখন তারা ফতুয়াকে বেছে নিয়েছে। সর্বশেষ অস্ত্র হিসাবে এখন তারা ধর্মীয় একটা ফতুয়া ছেড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ফতুয়াটা কি। আমি এই ফতুয়াটা নিয়ে একটু বিশ্লেষণ করব এবং অতীতের কিছু ফতুয়া নিয়েও কথা বলবো। হেফাজতের আমির আল্লামা বাবুনগরী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনি একটা ফতুয়া দিয়েছেন জামায়াত ইসলামকে ভোট দেওয়া হারাম। তো ওনার এই ফতুয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি তুলে ধরব। এবং ওনারা এইরকম অতীতেও এরকম অনেক ফতুয়া দিয়েছেন যেগুলো কোনোটাই যুক্তিসঙ্গত ছিল না, এবং যেগুলো ছিল আপনার উদ্দেশ্য প্রণোদিত। তাদের অধিকাংশ ফতুয়াই ছিল ভিন্ন মতের লোকদেরকে ঘায়েল করার জন্য বা হিংসার বশবর্তী হয়ে দেওয়া ফতুয়া। তারা ফতুয়া দিয়েছে হয় অজ্ঞতার বশবর্তী হয়, অজ্ঞতার কারণে বা সুদূর প্রসারী জ্ঞান না থাকার কারণে। তো আমি ইনশাল্লাহ একটা একটা করে সবগুলোই সারসংক্ষেপ বিশ্লেষণ করার চেষ্টা করব, আর আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। প্রথমত আসি, উনি এখন যে ফতোয়াটা দিলেন জামাতকে ভোট দেওয়া হারাম। তো ওনার অভিযোগ হচ্ছে আকিদায় গোমরাহি থাকার কারণে জামাতকে ভোট দেওয়া হারাম। তো আমার প্রশ্ন হচ্ছে, আকিদায় যদি গোমরাহি থাকার অপরাধে জামাতকে ভোট দেওয়া হারাম হয়, তাহলে যাদের আকিদায় কুফর রয়েছে তাদের সমর্থন করা যায় কীভাবে, আর তাদের বিষয়ে ফতোয়া নাই কেন? নাম্বার 1। নাম্বার 2, বর্তমান কওমি সিলসিলার আলেমগণ 2 ভাগে বিভক্ত। একটি ভাগ জামাতের সাথে জোটবদ্ধ, যেমন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি। আরেকটি ভাগ জমিয়ত ইসলাম, সেটা বিএনপির সাথে জোটবদ্ধ। তো ওনার এই ফতোয়াটা কি কওমি অঙ্গনে বিভক্তি সৃষ্টি করবে না? কওমি অঙ্গনের আলেমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য উনি কওমি অঙ্গনের আলেমরা যেহেতু 2টা দলেই আছে, তো তিনি একটি দলের পক্ষ হয়ে এভাবে সমর্থন করাটা কতটুকু যুক্তিসঙ্গত? দ্বিতীয়ত কথা হচ্ছে, হেফাজত ইসলামের শীর্ষ পর্যায়ের আমির পদে থেকে উনি এইভাবে অন্য একটি দলকে, দুনিয়াবী একটি দলকে, ঋণ খেলাপি একজন প্রার্থীকে সমর্থন করে অন্য একটি দলকে এভাবে কটাক্ষ করে তার বিরুদ্ধে ফতোয়া ছড়াটা কতটুকু যুক্তিসঙ্গত? যেহেতু হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, সবসময় তারা দাবি করে আসছে, এখনও দাবি করছে। তো অরাজনৈতিক সংগঠন যদি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে অপর আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাহলে সেটা কিভাবে অরাজনৈতিক থাকে? আর এখানে হেফাজত, উনি কওমি অঙ্গনের আলেমরা যেহেতু জামাতের সাথে জোটবদ্ধ আছেন, তাহলে উনি কিভাবে জামাতকে ভোট দেওয়া হারাম এই ফতোয়া দেন? তাহলে যারা কওমি অঙ্গনের যে আলেমরা জামাতের সাথে জোটবদ্ধ, তাহলে তারা কি জেনে শুনেই এই হারাম কাজের সাথে লিপ্ত হলে? তো এভাবে আসলে অনেক প্রশ্নে আসবে। তো আমি বোঝাতে চাচ্ছি, ওনার এই ফতোয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, এটা আপনারা বিচার করবেন। আর কওমি অঙ্গনের আলেম সমাজ আপনারা এটা বিবেচনা করবেন।
এরকম একটা উচ্চ পর্যায় থেকে কিভাবে একটি পক্ষপাতমূলক ফতোয়া উনি দিতে পারেন বা পারেন কি না আদৌ, সেটা আপনারা উল্লেখ করবেন। অতীতে আমরা দেখছি ওনারা যতগুলো ফতোয়া দিয়েছেন সবগুলো ফতোয়া, ভিডিও শুরুতে বলেছি, হিংসার বশবর্তী হয় বা উদ্দেশ্য প্রণোদিত হয় বা ভিন্ন কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য বা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য বা অজ্ঞতা স্বরূপ বা সুদূর প্রসারী জ্ঞান না থাকার কারণে তারা ফতোয়াগুলো দিয়েছে। আর অতীতের কিছু ফতোয়া নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলছি। 9টা বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। অতীতে তাদের একটা ফতোয়া ছিল, প্রথমত ভারতবর্ষে ইংরেজরা যখনই দেশটা দখল করে, মুসলমান থেকে দখল করে, সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা গ্রহণ করার পর মুসলমানরা চরম রোষানলে পড়ে যায়। যাই হোক, সেই হিস্টোরি লম্বা না করে আমি এটি বলতে চাচ্ছি, তাদের একটা ফতোয়া ছিল তৎকালীন যে ইংরেজি শিক্ষা হারাম। কোন প্রেক্ষাপটে ফতোয়াটা দিয়েছে, কেন দিয়েছে সেটা আলোচনা করছি না, কিন্তু এই যে ইংরেজি শিক্ষা হারাম, এই হারাম এই ফতোয়াটার কারণে মুসলমান 200 বছর পিছিয়েছে। 200 বছর। কীভাবে 200 বছর পিছিয়েছে সেটা আপনাদেরকে একটু হিংস দেয়। ওনাদের এই ইংরেজি শিক্ষা হারাম এই ঘোষণার ফলে যেটা হলো, মুসলমানরা ইংরেজদের থেকে ইংরেজি শিক্ষা হারাম, শুধু তাই নয়, এটার সাথে এই কথাটা অ্যাড ছিল, ইংরেজি শিক্ষা হারাম, আধুনিক শিক্ষা হারাম, দুনিয়াবী শিক্ষা হারাম, যেটা ওনারা এখনও লালন করেন। এখনও কওমি সিলেবাসে, কওমি অঙ্গনের অধিকাংশ আলেমরা মনে করেন আধুনিক শিক্ষা হারাম, শুধু ইংরেজি শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষা হারাম। আর এই ফতোয়াটা কতটুকু বিজ্ঞানসম্মত, কতটুকু যুগোপযোগী, কতটুকু যুক্তিসঙ্গত, সেটা আপনারা বিচার করবেন। তো ইংরেজি শিক্ষা হারাম বলার কারণে যে জিনিসটা হলো সেটা হচ্ছে, ভারত উপমহাদেশের ইংরেজরা এই দেশটা শাসন করার পরে, এই দেশটার ক্ষমতাভার গ্রহণ করার ফলে, ইংরেজরা এই দেশ দখল করার পরে যে জিনিসটা হলো, মুসলমানরা নিপীড়নের শিকার হলো, মুসলমানদের সাথে ইংরেজদের এমনি দূরত্ব সৃষ্টি হলো। আর এটা স্বাভাবিক নিয়ম, যে কোনো রাষ্ট্র ক্ষমতা যার থেকে কেড়ে নেওয়া হয়, ওই কেড়ে নেওয়া হওয়ার পরে ওই পক্ষকে সবসময় সরকারি পক্ষ চাপে রাখে, কারণ সে তাকেই শত্রু মনে করে, কারণ সে চিন্তা করে যে কোনো সময় তারাই বিদ্রোহ করবে আমার বিরুদ্ধে। তো যা হোক, কথাটা হচ্ছে ওনারা ইংরেজি শিক্ষা হারাম, আধুনিক শিক্ষা হারাম বলার পরে মুসলমানরা ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা ইত্যাদি এগুলা গ্রহণ থেকে পিছিয়ে গেল। এগুলা মুসলমান গ্রহণ করলো না। পক্ষান্তরে ইংরেজদের সাথে তালে তাল মিলিয়ে হিন্দুরা, আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসটা যদি আপনারা পড়ে থাকেন অনেক কিছু আঁচ করতে পারবেন। তালে তাল মিলিয়ে ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে তারা উন্নত হয়ে সরকারি বিভিন্ন সেক্টরে, দপ্তরে তারা উচ্চ পর্যায়ে চাকরি করলো। ইংরেজদের সাথে তাদের একটা সমান ভূমিকা তারা রাখতে শুরু করলো। আর মুসলমানদের অবস্থা ছিল এই, মুসলমান যদিও কোনো চাকরি করতো সরকারি, তখন সেটা ছিল পিয়ন পোস্ট, আয়া বুয়া, একদম নিম্ন পোস্ট। মুসলমানদের ভালো কোনো পোস্ট পদবিও ছিল না। আর মুসলমান ভালো পদবি পাওয়ার যোগ্যতাও ছিল না, কেননা তারা তো আধুনিক শিক্ষা অর্জন করেনি, কেননা তারা তো ইংরেজি শিক্ষা অর্জন করেনি। যে মুসলমান যোগ্যতাও ছিল না, যোগ্যতা তারা এগিয়ে যেতেও পারেনি। যাই হোক, এখানে যেটা হলো, মুসলমান যখন দিন দিন পিছিয়ে যাচ্ছে, এই উপলব্ধি থেকে আপনারা জানেন সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, তৎকালীন যারা বিজ্ঞ ছিলেন মুসলিম সমাজের, ওনারা মুসলমানদের ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সংস্থা গঠন করেছে, বিভিন্ন বই লিখেছে। স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলী, লিটারেসি অফ ইসলাম মেবি, এরকম করে তারা মুসলমানদেরকে আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষা উদ্বুদ্ধ করে, আধুনিক শিক্ষা উদ্বুদ্ধ করে মুসলমানদেরকে যখন নাকি নিজের অধিকার সম্পর্কে সচেতন করতে পেরেছে, তখন মুসলমান আস্তে আস্তে ইংরেজদের বিভিন্ন দপ্তরে, সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার, ভালো ভালো পদে যাওয়ার সুযোগ হয়েছে। আর সুযোগ হওয়ার ফলে আস্তে আস্তে মুসলমানদের একটা অবস্থান সৃষ্টি হওয়ার ফলে, মুসলমানদের একটা প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে যখন, এরপরে আস্তে আস্তে 1947 সালে মুসলমান স্বাধীনতা পেয়েছে, ইংরেজদের থেকে মুক্তি পেয়েছে।
আপনারা জানেন ইংরেজদের পাশাপাশি কিন্তু মুসলমানরা হিন্দুদের দ্বারাও নির্যাতিত ছিল ভারতবর্ষে, চরম নির্যাতিত ছিল। হিন্দু জমিদারদের কর্তৃক মুসলমানরা অনেক শোষণের শিকার হয়েছিল। আর এই সবগুলো আমি সংক্ষেপে বলি, হয়েছিল মুসলমানদের যোগ্যতা না থাকার কারণে, দক্ষতা না থাকার কারণে, অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে গভর্নমেন্টে মুসলমানদের কঠিন প্রতিনিধিত্ব না থাকার কারণে। যাই হোক, তো তাদের এই ইংরেজি শিক্ষা হারাম এই ফতোয়ার কারণে মুসলমান সমাজ কতটুকু পিছিয়েছে আপনারা একটু উপলব্ধি করবেন। এবার তাদের নিজের কথায় আসি, কওমি মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়া হয় না বলিয়ে চলে, যদিও এখনও তারা কিছুটা ইংরেজি শিক্ষা আধুনিক শিক্ষা চালু করেছে, কিন্তু অতীতে তারা এই যে ইংরেজি শিক্ষা আধুনিক শিক্ষাটা গ্রহণ না করায়, তাদের সিলেবাসে পাঠ্যক্রম পরিবর্তন না আনায়, বর্তমানে কওমি মাদ্রাসার ছাত্রদের সামাজিক অবস্থান বা রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের অবস্থান মূল্যায়ন কতটুকু, এটা আপনারা দেখবেন। তারা রাষ্ট্র থেকে কতটা পিছিয়ে, এটা একটু বিবেচনা করলে বুঝতে পারবেন। তো ইংরেজি শিক্ষা হারাম ঘোষণার পর আরও কী কী ক্ষতি হয়েছে, কী কী সমস্যার সৃষ্টি হয়েছে, এটা বিস্তার আলোচনা করতে গেলে অনেক লং টার্মের বিষয়। তো সর্বশেষ যেটা হলো, তারা কিন্তু ইংরেজি শিক্ষা হারাম এই ফতোয়াটা যে ভুল ছিল, তারা এটা কিন্তু বুঝতে পারছে প্রায় আপনার 80 থেকে 90 বছর পর। এখন কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলোও তো আমি যেটা বললাম ইংরেজি শিক্ষা গ্রহণ করতেছে, ওনারাও ইংরেজি শিক্ষা নিচ্ছে। এখন ওনারা ইংরেজিতে প্রতি উদ্বুদ্ধ হচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান আধুনিক শিক্ষাও নিচ্ছে, আধুনিক শিক্ষা উদ্বুদ্ধ হয়ে উন্নত জীবনযাপন করার, নিজেকে উন্নত করার চেষ্টা করছে। তো তারা যেহেতু তাদের ভুল বুঝতে পেরেছেন যে এই ফতোয়াটা ভুল ছিল, রং ছিল, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর পক্ষান্তরে এখানে বলা যায় যে ওনারা যেহেতু বলেছেন ইংরেজি শিক্ষা হারাম, সেই হারাম কাজটা ওনারা এখন কীভাবে করেন সেটা বুঝতে হবে। এবার আসেন, ইংরেজি শিক্ষার পরে ওনাদের দ্বিতীয় যে ফতোয়াটা ছিল সরকারি চাকুরি হারাম। তা আমি একটু বলি, সরকারি চাকুরি হারাম এই বিশ্বাসটা তারা এখনও লালন করেন। তো এটা নিয়ে একটু কথা হচ্ছে, ওনারা একদিক থেকে বলেন সরকারি চাকরি হারাম, আরেক দিক থেকে ওনারা ওনাদের সনদের জন্য অনেক আন্দোলন করছেন এবং ইভেন হাসিনাকে মাহাডেকে সনদও পেয়েছেন। তো আমরা সাধুবাদ জানাই, ওনারা সনদ পেয়েছেন। আর এমন একটা সনদ পেয়েছেন যে সনদের আগা মাথা কিছু নাই, ওনার শুধু দাওরা হাদিসের একটা সনদ দিয়েছে, এই সনদ দিয়ে ওনারা কী করতে পারবেন, এখনও কী করতে পারছেন বোধগম্য নয়। সরকারি কোনো চাকরিতে ওনারা অ্যাপ্লাই করতে পারেন না, অ্যাপ্লাই করতে পারলে ওনারা কীভাবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ম্যাথের ওনাদের যোগ্যতা কী, আধুনিক শিক্ষা যোগ্যতা কী, ইংরেজি পারেন কেমন। তো এই যে ওনাদেরকে যদি বলা হয় আপনার এসএসসি কত সালে, এসএসসি ব্যাচ কত, এইচএসসি ব্যাচ কত, ডিগ্রি কত, কোনোটার কোনো সদুত্তর নেই। ডাইরেক্ট একটাই যে আমরা তাও হাদিস পাস, অর্থাৎ মাস্টার্স পাস। তো এটা দিয়ে আপনি করবেন কি? তাহলে আপনাদের একটা পূর্ণাঙ্গ গ্রহণযোগ্যতা সম্পন্ন পূর্ণাঙ্গ একটি সনদ দরকার, পূর্ণাঙ্গ সনদ আপনাদের দরকার। তো সনদ নেওয়ার কথা বলছি না, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। তো আপনারা একদিকে সরকার বলেন সরকারি চাকরি হারাম, আর একদিকে সনদ চান। তো সনদটা দিয়ে আপনারা করবেনটা কি? সরকারি চাকরি তো হারাম, এটা কেমনি করবেন? তো সনদ পাইছেন, ওয়েলকাম, কিন্তু সনদটা পূর্ণাঙ্গ হলো না, বরং সেটা আরও লজ্জা করে এখন। এই জন্য আপনাদের শিক্ষা সিলেবাসে পরিবর্তন আনার দরকার। আমিরে জামাত আপনাদের শিক্ষা সিলেবাস পরিবর্তনের কথা বলছেন, কওমি মাদ্রাসাকে ধ্বংস করার কথা বলেন, আপনাদেরকে উন্নত জীবনযাপন করার জন্য বলছেন, আপনাদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য, উপযোগী করার জন্য বলছেন, আপনাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। এই রাষ্ট্রে আপনাদেরও অবদান থাকতে হবে। অবদান রাখার জন্য আমিরে জামাত আপনাদের সিলেবাস পরিমার্জন করে আধুনিক করার কথা বলছেন। আর তোমরা মূর্খের বাচ্চাটা বুঝো না, আর বলো যেটাতে হাত দিলেই হবে, হতে হবে। তোমাদের একটা সমস্যা হচ্ছে কওমি মাদ্রাসাদের, এরা বুঝে কম, চিল্লায় বেশি সব সময়। এবার আসি, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে, তারা কওমি মাদ্রাসা পড়াশোনা শেষে কী করেন? তারা হয় ইমামতি করেন, নয় মুয়াজ্জিনি করেন, না অন্য কোনো কওমি মাদ্রাসা চাকরি করেন। আর যদি এই তিনটা কোনোটাই না পান, তাহলে নতুন করে যেটা করেন, ওনারা নিজেরাই একটা ছোটো করে কওমি মাদ্রাসা দিয়ে বসেন। কী রে ভাই,
লাইফটাকে শুধু এতটুকু, ইসলাম কি এখানে সীমাবদ্ধ? ইমামতি, মুয়াজ্জিনি আর একটা কওমি মাদ্রাসার মধ্যেই রাষ্ট্রের আরও অন্যান্য সেক্টর, আরও অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো দায়িত্ব পালন করতে হবে না? আর কোথায় কোনো দায়িত্ব নাই? এবার আসেন, এই কওমি মাদ্রাসাগুলি এখন চলে কীভাবে? মানুষের দান, খয়রাত, অনুদান, চামড়ার টাকা ইত্যাদি দিয়ে। এটা কোনোভাবে নেবেন না। এখন আপনার জীবনটাকে শুধু এখানে সীমাবদ্ধ? দান, খয়রাত, অনুদান ইত্যাদি এই খেয়ে জীবন পার করবেন? এতে দায়িত্ব শেষ? আল্লাহ কি আপনাকে শুধু এই 3-4টা কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে? ইমামতি করবেন, মুয়াজ্জিনি করবেন, আর মানুষের দান, খয়রাত ইত্যাদি খেয়ে খেয়ে জীবন শেষ করবেন আর বেহেশতে চলে যাবেন? এত সহজ? সমাজের আর কোনো ক্ষেত্রে আপনার দায়িত্ব পালন করতে হবে না? তো যাই হোক, ওনারা যেহেতু একটা নির্দিষ্ট পরিবেশে বড় হয়, একটা বলা যায় একটা আবদ্ধ পরিবেশে বড় হয়, এই জন্য ওনারা পৃথিবীটাকে ওই রকমই ভাবে মনে করে। পৃথিবীটা মনে হয় এমনই, আর পৃথিবীটা মনে হয় একটুকুই আবদ্ধই। তো ওনাদের বিস্তর জ্ঞানের জন্য ওনাদের, আমি অনেক সময় বলি, বিশ্ব ভ্রমণ করার দরকার। পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করলে তাহলে বুঝতে পারবো আসলে ইসলাম কতটুকু কঠিন বা কতটুকু সহজ। ভিন্ন ভিন্ন দেশে মুসলমানরা কীভাবে ইসলাম পালন করতেছে। তো ওনাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, কয়টা নিয়ে বলবো, বলার তো শেষ নেই। বাংলাদেশে দেখা গেছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক ভাগ বিতণ্ডা, অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু হয়ে যায়। অথচ আপনি ভিন্ন দেশে যান, আপনি চিন্তা করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। তো এরা কি ধর্মকর্ম করছে না? অবশ্যই করছে। বাংলাদেশে কিছু গোষ্ঠী ইসলামটাকে কুক্ষিগত করে ফেলেছে। ইসলামটাকে তারা তাদের নিজের পৈতৃক সম্পত্তি মনে করে, তারা পৈতৃক সম্পত্তি মনে করছে। তারা মনে করে যে ইসলাম মনে এতটুকুই। তো এই বিষয়ে অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সনদ নিয়ে তাদের পিছিয়ে পড়ার কারণ এবং তাদের এই অজ্ঞতার কারণ নিয়ে। কওমিদের মধ্যে আপনি আরও কয়েকটা বৈশিষ্ট্য পাবেন, আপনারা মিলিয়ে নিন, গালাগালি করেন আর যাই করেন। ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় অজ্ঞতা, ধর্মীয় কুসংস্কার, হিংসুটে, সংকীর্ণ মনতা, ঠিক আছে, অহংকার, এই বিষয়গুলি হলো যে তাদের বৈশিষ্ট্য। এগুলো ওনাদের মধ্যে পাবেন, আপনারা মিলিয়ে নেবেন। তো আমার টপিক কিন্তু এটা না, টপিক হলো ওনাদের ফতুয়া। তো একটা ফতুয়ার কথা বললাম, দ্বিতীয় ফতুয়া হচ্ছে ওনাদের চাকরি হারাম, সরকারি চাকরি হারাম ওনাদের ফতুয়া ছিল। এটা এখনও ওনারা অনেকে লালন করেন, সরকারি চাকরি হারাম, ঠিক আছে। এই ফতুয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা বলবেন। 3 নম্বর যে ফতুয়া ছিল সেটা হচ্ছে আরও কঠিন, আরও মারাত্মক। সেটা ছিল ওনাদের ফতুয়া যে ইসলামের রাজনীতি হারাম। চিন্তা করেন কতটা অজ্ঞত মূর্খ হইলে এই ধরনের ফতুয়াগুলো আসে। ইসলামের রাজনীতি হারাম, তার মানে ওনাদের কাছে হুজুর মানে কি? হুজুর মানে ইমামতি করবে, মসজিদে আজান দিবে, দাওয়াত সাওয়াত খাবে, একটা মসজিদ মাদ্রাসা তালিম দিবে, বাস হুজুরের কাজ এতটুকুই, এর বেশি আর কিছু না। আমাদের সমাজে একটা ট্রেন্ড চালু আছে, এখনও আগেও আরও বেশি ফখর ছিল, হুজুর আবার রাজনীতি করে কেমনে, হুজুর আবার রাজনীতি আসবে, এটা কেমন কথা? এই ট্রেন্ডটা কিন্তু কেমনি আসেনি, এই ট্রেন্ডটা চালু করছে কওমিরা। কওমি আলেম সমাজের ফতুয়ার কারণে এই দারুল দেওবন্দ সম্প্রদায় মানুষের মধ্যে এই ট্রেন্ড ঢুকেছে। আলেম আবার রাজনীতি কেন করবে? তাদের রাজনীতি না করার বিভিন্ন যুক্তিও ছিল, তাদের বিভিন্ন ফতুয়ার বইগুলো পড়লে এগুলো আপনারা বুঝতে পারবেন। তারা ছিল যে ইসলামের রাজনীতি হারাম 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 হারামের পক্ষে, কিন্তু তাদেরকে এই যে রাজনীতি মুসলমানদের করতে হবে, নেতৃত্ব দিতে হবে, মুসলমানেরও পরিবর্তন দরকার, অবস্থান দরকার, জানান দেওয়ান দরকার, ভূমিকা রাষ্ট্রের ক্ষেত্রে মুসলমানেরও ভূমিকা রাখা দরকার, এই জিনিসটা তাদের বুঝাইতে অনেক সময় লাগছে। আর এই জিনিসটা তাদেরকে বুঝাইতে, রাজনীতি আনতে সবচেয়ে ইতিহাস পড়লে ভাবেন ভূমিকা রাখছেন আবুল আলা মওদুদি। এটা নিয়ে কাজ করছেন সবচেয়ে বেশি। মুসলমানদের ইসলামের রাজনীতি জায়েজ, ইসলামের রাজনীতি হারাম না হালাল, এটাই বুঝাতে চেষ্টা করছেন। ব্রিটিশদের বিরুদ্ধে উনি এটাই লিখছেন, পত্রপত্রিকায় এটাই বেশি লিখছেন। আর এইটা বুঝাতে আইসে ওনার বিরুদ্ধে অনেক ফতোয়াও ওনারা দিয়েছেন, দেওবন্দি ওলামাগণ। তো যাই হোক, এখন আসেন বর্তমানে কওমি অঙ্গনের আলেমরা রাজনীতি করে কিনা এটা আপনারা বলেন। যদি করে থাকে তাহলে তারা না বলছিল ইসলামের রাজনীতি হারাম, তাহলে হারামটা এখন হালাল হলো কিভাবে? তাহলে তাদের সেই ফতোয়াটা কি যুক্তিসঙ্গত ছিল? এবার আসেন তারপরে ফতোয়া ছিল এটা আরও জঘন্য, আরও বিভ্রান্তমূলক, যেটা মুসলমান সমাজকে, মুসলমান জাতিকে আরও বেশি ক্ষতি করেছে। সেটা ছিল কি,
টিভি মিডিয়া হারাম। চিন্তা করেন, একটা সময় একটা ট্রেন্ড চলেছিল যে টিভি দেখা হারাম, টিভি ছোঁয়া হারাম, আর এবার টিভি দেখলেই হারাম। এই ছোঁয়ার কারণ মুসলমানদেরকে টিভি মিডিয়া থেকে দূরে রাখা হয়েছে। অন্যদিকে ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা তাদের মিডিয়া শক্তি কাজে লাগিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিস্তর প্রপাগান্ডা ছড়িয়েছে। আপনি শুধু বাংলাদেশকে নিয়ে ইসলাম মনে করলে তো হবে না, বিশ্ব নিয়ে আপনাকে ভাবতে হবে। বিশ্বের অন্যান্য দেশে মুসলমানদেরকে একটু দাঁড়িয়ে টুপি, হিন্দুরা দাঁড়িয়ে রাখুক সমস্যা নাই, ইহুদিরা দাঁড়িয়ে রাখুক সমস্যা নাই, অন্যরা, কিন্তু মুসলমান কারো দাঁড়িয়ে আছে টুপি বা পাঞ্জাবি পরলে ওরা অন্য চোখে দেখে। কেন? এই ট্রেন্ড কেন চালু হয়েছে? কীভাবে হয়েছে? মিডিয়ার কারণে। মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি মিডিয়ার শিকার, আর বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, কিন্তু মুসলমানের পক্ষে কথা বলার তেমন কেউ নেই। কেন নেই? তারা মারেও এবং মিডিয়ায়ও প্রচার করে, উল্টা করে। তারা মারবে 1000, আর মুসলমান যদি একটা মারে এটা মিডিয়ায় ফলাও করে প্রচার করবে যে মিডিয়া তাদেরকে এই করছে সেই করছে, উল্টা করে প্রচার করবে। আর বিশ্ববাসী ওটাই বিশ্বাস করে নিবে যে ওটাই মনে সত্য। এই মিডিয়ায় মুসলমানের সম্পৃক্ততা না থাকার কারণে মুসলমান যে কত পিছিয়ে, কত দুর্বল, এটা মুসলমান এখন হাড়ে হাড়ে টের পায়, কিন্তু তাদের ফতুয়াবাজি বন্ধ হয় না। টিভি মিডিয়া হারাম, 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 টিভি হারাম। এবার আসেন, টিভি মিডিয়া হারাম হারাম বলে 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 মুখে যখন ফেনা তুলে ফেলছে, মুসলমানের ক্ষতি করতে করতে তো আর বাকি নেই। এক শ্রেণীর আলেম যারা মধ্যম পন্থা অবলম্বন করেন, তাদেরকে আপনারা হয়তো বলতে পারেন মডার্ন ইসলাম, আধুনিক মনের আলাপ, ওনারা যখন টিভি মিডিয়া কাজ করা শুরু করলো, টিভি মিডিয়ার টকশোতে যাওয়া শুরু করলো, ওনাদের সমাজে ওনাদের দাম বেশি হলো। ওনারা দেখলো যে টিভির আলেমের দাম বেশি। আপনারা দেখতেন না যে অমুক বক্তা, অমুক রেডিও টেলিভিশনের ভাষ্যকার, এই সেই ইত্যাদি, তো ওই বক্তারও দাম বেশি, আলেমের কথার বেশি। এখন আস্তে আস্তে ওনারা উপলব্ধি শুরু করলো, না এটাও দরকার আছে। তো যা হোক, আসেন, এখন টিভি মিডিয়ার আলেমদেরও কিন্তু দাম বেশি, আর যারে তারা কিন্তু আপনার টিভি মিডিয়াতে নিবেও না। আপনার পরিপূর্ণ জ্ঞান সক্ষমতা না থাকলে কিন্তু টিভি মিডিয়া নেবে না। এই গ্যাপে আমি একটু কথা বলি। আমার দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি প্রকৃত শিক্ষিত যার মধ্যে দুনিয়াবি জ্ঞান এবং ইসলামী জ্ঞান দোনোটা আছে। শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান থাকলেও সে প্রকৃত শিক্ষিত না, কারণ তার দ্বারা শিরক বেদাত হওয়ার সম্ভাবনা আছে, যাতে তার শরীয়তে জ্ঞান নাই। আবার শুধুমাত্র ইসলামী জ্ঞান থাকলেও সেও পরিপূর্ণ শিক্ষিত না, কারণ তার দ্বারা দুনিয়ায় প্রতারিত হওয়ার, পরিচিত হওয়ারও সম্ভাবনা আছে, মুনাফিকি করার সম্ভাবনা আছে। যার মধ্যে দুনিয়াবি এবং ধর্মীয় জ্ঞান উভয়টা আছে, সেই প্রকৃত জ্ঞানী, আর সেই ভালো নেতৃত্ব দিতে পারে, সেই মুসলিম সমাজের অগ্রনায়ক হিসেবে ভূমিকা রাখবে। এটা হচ্ছে আমার একটা ধারণা। এবার আসেন, টিভি মিডিয়া হারামের পরে বর্তমানে চলে আসছে আধুনিক সমাজে ফেসবুক, ইউটিউব। এখন ফেসবুক, ইউটিউব এমন একটা ডিভাইস, এমন একটা সফটওয়্যার, এমন একটা অ্যাপস, যেটা আপনার টিভি মিডিয়া লাগে না, এটা টিভি মিডিয়ার চাইতেও জঘন্য। টিভি যেই কারণে হারাম, তাহলে ফেসবুক, ইউটিউব তো তার থেকে 100 গুণ বেশি কারণে হারাম হওয়ার কথা। এখন তাদের অনেকের মত হলো টিভি মিডিয়া হারাম, ফেসবুক, ইউটিউব হারাম নয়। আমি এখানে দুইটা বিষয় বলবো। টিভি মিডিয়া হারাম হলে ফেসবুক, ইউটিউব হারাম হবে না কেন? ফেসবুক, ইউটিউবে তো পাপ হয় আরও বেশি, পাপ হওয়ার সম্ভাবনা আরও বেশি। তো পাপ হওয়ার সম্ভাবনা বেশি হলে এটা হালাল হয় কীভাবে? আর ফেসবুক, ইউটিউব যদি হারাম না হয় হালাল হয়, তাহলে টিভি মিডিয়া হালাল। এবার আসেন, টিভি মিডিয়া, ফেসবুক, ইউটিউব হারাম যদি ধরে নেন হালাল না, তাহলে আপনারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন কেন? কিভাবে ব্যবহার করেন? কোন যুক্তিতে ব্যবহার করেন? আপনাদের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতা সব কিছুই তো আপনারা ফেসবুকে পোস্ট করেন। আপনারা যেখানে ওয়াজ করেন ওই ওয়াজটা ইউটিউবে ছাড়া হচ্ছে, ইউটিউবে প্রচার করা হচ্ছে, ওই ওয়াজটা ফেসবুকে প্রচার করা হচ্ছে। তো সেটাকে অন্যান্য বিভিন্ন নারীরা দেখে না? আবার আপনারা ফেসবুক, ইউটিউবে ঢুকলে কি অন্যান্য নারীর ছবি আসে না, বিভিন্ন কিছু আসে না? হ্যাঁ, এগুলোকে এড়িয়ে যেতে পারেন, তাই সেখানে গুনাহ হয় না। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই ফতুয়াটাও রং না, শুধু রঙের উপরে রং, পুরোই মিস্টেক, ভুল। টিভি মিডিয়াও হারাম না, এবং ফেসবুক, ইউটিউব যদি বলেন হারাম তাও রং, যদি বলেন হালাল তাও আপনারা রং। এবার আপনারা বিচার করবেন এই টিভি মিডিয়া হারাম বলা, ফেসবুক, ইউটিউব হারাম বলা এটা যুক্তিসঙ্গত কি না। কিন্তু
এটা যদি হারামে হয় তাহলে ওনারা এই হারাম কাজটা কীভাবে করেন? বর্তমানে ওনারা ইউটিউব এবং ফেসবুকে অনেক সরব। কওমি আলেমরা, কওমি আলেম সম্প্রদায় সবাই কিন্তু মোটামুটি কম বেশি ফেসবুক, ইউটিউব ব্যবহার করতেছেন। ফেসবুক, ইউটিউবে ওনাদের বক্তব্য প্রচার করতেছেন, মতামত লিখতেছেন, কমেন্ট করতেছেন। তো হারাম কাজটা আপনারা কীভাবে করেন এটা জাতিকে একটু ব্যাখ্যা করে দিবেন, অথবা এই হারাম উল্টো করবেন। এবার আসেন, তাদের আরেকটা ছোট্ট ফতুয়া ছিল। সেই ফতুয়াটা ছিল এই, ছবি তোলা হারাম। মুখস্থ একটা ফতুয়া ডাইরেক্ট মেরে দিল, ছবি তোলা হারাম। ছবি তোলাই যাবে না হারাম। কেন রে ভাই? প্রয়োজনে ছবি তোলা লাগে না? আপনি হজ করেন, উমরা করেন, পাসপোর্টে ছবি তোলা লাগবে না, বিভিন্ন ক্ষেত্রে ছবি তোলা লাগবে না, আইডিতে ছবি তোলা লাগবে না, তা হারাম কেন? আচ্ছা, এই হারামটা বর্তমানে আসে, ওনারা বর্তমানে ছবি তুলে ফেসবুকে আপলোড দেন না, ছবি তুলে ইউটিউব ভিডিও করে ইউটিউবে দেন না, ফেসবুকে দেন না, নিজের প্রোফাইলে ছবি তুলে দেন না। তো এখন ছবি তোলা যে হারাম, যে ফতুয়াটা ছিল এটা কই গেল? তাহলে ছবি তোলা হারাম ফতুয়াটা কি সঠিক ছিল? এবার আসেন, নারীদের বিষয়ে ওনাদের যে নেতিবাচক ধারণাগুলো সেটা আমি একটু ক্লিয়ার করি। নারীদের নিয়ে ওনাদের বক্তব্য, একটা ফতুয়াই আছে, নারীদের উচ্চশিক্ষা হারাম। আপনি এখনও খোঁজ নিয়ে দেখেন, কওমি অঙ্গনের আলেমদের মেয়েদেরকে ওনারা জেনারেল শিক্ষার ক্লাস 5 পর্যন্ত পড়ায়। 5 এর উপরে আর ওনারা পড়তে দেন না। ক্লাস 5 এর পরে ওনারা পড়তে দেন না। বাকি যদি কিছু পড়াশোনা করতে হয়, ওনারা কওমি সিলেবাসে কোনো কওমি মাদ্রাসায় পড়ান। তো নারীদের উচ্চশিক্ষা হারাম ওনারা ফতোয়া দিলেন। আমি একটু, নারীরা যে উচ্চশিক্ষা না করে, নারী ডাক্তার প্রয়োজন কিনা, বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রয়োজনীয়তা আছে কিনা, আপনার ওয়াইফ অসুস্থ হলে কি পুরুষ ডাক্তারের কাছে যাবে না নারী ডাক্তারের কাছে নিলে ভালো হবে? অসুস্থ তো হতেই পারে। বিভিন্ন সেক্টরে নারীর সেবার জন্য নারীর প্রয়োজনীয়তা আছে কিনা, আর এই ফতোয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? নারীর উচ্চশিক্ষা ওনারা হারাম এখনও মনে করেন। নারীর উচ্চশিক্ষা নিয়ে ওনাদের ঘোর আপত্তি রয়েছে। সেকেন্ড, ওনাদের যে আপত্তিটা, যে নারীর চাকরি করা হারাম, ওনাদের এখন এই আপত্তিটা ওনারা এখনও করে দেখেন, নারীর সরকারি চাকরি, নারীর চাকরি করাই হারাম। এখানে বাংলাদেশের মানুষ অনেকটা গোলায় ফেলায়। অনেকে মনে করে, জামাতকে মনে করতেছে যে জামাত মানে এই মনোভাব নিয়ে চলে, এই মনোভাব জামাতেরও। জামাতের এই মনোভাব নাই। নারীর উচ্চশিক্ষা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ জামাতের শত শত প্রতিষ্ঠানে নারীর উচ্চশিক্ষা অর্জন করতেছে। জামাতের নেতৃবৃন্দদের ওয়াইফরা, মেয়েরা, মা বোনেরা উচ্চশিক্ষা অর্জন করতেছে, বিভিন্ন সেক্টরে জব করতেছে। এখানে বাংলাদেশের মানুষ গোলায় ফেলায়। জামাত, কওমি আর চরমনাই এগুলো এক নয়, সবগুলো এক ও অভিন্ন। জামাত সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে, চরমনাই বা কওমি আলেমদের কিছু অংশ এটা চরম পন্থা অবলম্বন করা। আর চরমনাই হচ্ছে পুরোপুরি কট্টরপন্থী অবলম্বন করে। তো এটা বিষয় না। এখন নারীর উচ্চশিক্ষা হারাম, নারী চাকরি করা হারাম, এই প্রশ্নটা, এই ফতোয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা বিচার করবেন, যুক্তিসঙ্গত কিনা। তারপরে আসেন আমাদের আরেকটা ফতোয়া, সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং লেনদেন হারাম। আচ্ছা, আধুনিক জিনিস সমাজে আসেন, ব্যাংকিং সেবা, ব্যাংকিং লেনদেন কে না করে? আপনি যেই মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট করলে যে শুধু ব্যাংকিং সেবা নিচ্ছেন তা নয়, আপনি সরকার থেকে কোনো সেবা গ্রহণ করবেন, সেবা নিলেই সেটা কোনো না কোনো পর্যায়ে ব্যাংকিং পর্যায়ে আসবে আপনার কাছে। আপনি হজ উমরা করবেন, টাকা জমা দেবেন, ওটাও ব্যাংকিং পর্যায়ে আসবে। এখন এই যে ব্যাংকিং সেবা, ব্যাংকিং পদ্ধতি হারাম ঘোষণা দিলেন, কিন্তু হালাল আরেকটা পন্থা আপনারা জাতির কাছে তো উপস্থাপন করেন নাই। হালাল একটা পন্থা জাতির কাছে না এনে আপনারা একটা হারাম ঘোষণা দিয়ে দিলেন, ব্যাংকিং ব্যবস্থা হারাম ইত্যাদি। তো ওনাদের এই যে হারাম যে ফতোয়াগুলো ছিল, এগুলো আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বিচার করবেন এই ফতোয়াগুলো কতটুকু যুক্তিসঙ্গত না। তো সুতরাং বর্তমান হেফাজত, আমি জামায়াতকে ভোট দেওয়া হারাম নিয়ে উনি যে ফতোয়া দিয়েছেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ওনারা এইরকম অজ্ঞতা সারে এবং স্বার্থসিদ্ধির জন্য অতীতে এরকম অনেক ফতোয়া দিয়েছে, যেগুলোর আর আজ কোনো ভিত্তি নেই, যেগুলো এখন হাস্যকর। এটা আপনারা বিচার করেন। আমি আবার একটু হিংস করি, ইংরেজি শিক্ষা হারাম, রাজনীতি হারাম, টিভি মিডিয়া হারাম, ফেসবুক ইউটিউব হারাম, নারী শিক্ষা হারাম, নারীদের চাকরি করা হারাম, সরকারি চাকরি হারাম, ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং লেন ব্যবস্থা হারাম, ছবি তোলা হারাম ইত্যাদি। তো সুতরাং
কওমি আলেমদের এই ফতুয়াবাজি আজকের না, অতীতের। তাদের এই ফতুয়াগুলো সবসময় মুসলমানদের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে, ক্ষতি করেছে। তো আপনারা তাদের এই ফতুয়াগুলো বিষয় নিয়ে তাদের এই ফতুয়া অতীতের এবং বর্তমানের এই ফতুয়াগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবসময় তাদের ফতুয়াগুলো ছিল প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা ঢাল এবং তলোয়ার। তারা এই ফতুয়াটাকে একটা ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করে। তাদের এটা দিয়ে তারা বিপক্ষের আক্রমণ ঠেকায়, এটা দিয়ে অন্যকে আক্রমণ করে। এই জন্য আমি তাদেরকে অনেক সময় ফতুয়া বাজে বলি, ফতুয়া সন্ত্রাসী বলি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। ধন্যবাদ।